প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, স্থির একটি শব্দ, বিদ্যুৎ আরেকটি শব্দ। স্থির মানে কি? যে পদার্থটা যেখানে আছে বা যেখানে যার সৃষ্টি সে যদি সেখানেই থেকে যায় তখন মূলত সেটা হবে স্থির। আর বিদ্যুৎ, বিদ্যুৎ সম্পর্কে তো আমরা আগে থেকে পরিচিত। বিদ্যুৎ এক প্রকার শক্তি। এই বিদ্যুৎ হলো আদান, অর্থাৎ স্থির বা গতিশীল আদানের প্রকৃতি ও প্রভাব বা ক্রিয়াকে বলা হয় বিদ্যুৎ। এই বিদ্যুৎ দুই প্রকার, একটা হলো স্থির বিদ্যুৎ, আরেকটি হলো চল বিদ্যুৎ। আমরা আলোচনা করব স্থির বিদ্যুৎ। তাহলে স্থির বিদ্যুতে আদান হবে স্থির আদান। এই স্থির আদানের প্রভাব বা ক্রিয়াকে বলা হয় স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ আসলে কি? দেখো, তুমি যদি একটি কলম দিয়ে তোমাদের যে লেখার জন্য যে বল পেন কলমগুলো ব্যবহার করো, সেগুলো যদি শীতকালে বেশি ভালোভাবে ফলাফলটা আসে, সেটা যদি শুকনো চুলের সাথে ভালোভাবে ঘষো, ঘর্ষণের পর ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাও, দেখবে সেগুলোকে কি করে? আকর্ষণ করে। তার মানে ঘর্ষণের ফলে কলমের মধ্যে এক ধরনের চার্জের সৃষ্টি হয়। এটাই হচ্ছে যে স্থির বিদ্যুৎ। কারণ কলমের মধ্যে সৃষ্টি হয়েছে এই চার্জগুলো, সেগুলো কলমের মধ্যে আবদ্ধ থাকে। আদান হলো পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক কণিকাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম। এটাকে আরো জানার জন্য আমরা একটু পরমাণুকে জেনে নিই। পরমাণুর কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে ইলেকট্রন। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং নিউট্রন, আর বিভিন্ন কক্ষপথে যেগুলো আবর্তন করে এদেরকে বলা হয় ইলেকট্রন। প্রোটনের চার্জ ধনাত্মক, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। তবে দুজনেরই চার্জের মান, অর্থাৎ ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জের মান হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। শুধুমাত্র পার্থক্য হলো ইলেকট্রনের চার্জ যখন লিখবো তখন এখানে মাইনাস চিহ্ন বসাবো, যখন প্রোটনের চার্জ লিখবো তখন এখানে প্লাস চিহ্ন বসাবো। এখন স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কিন্তু কি থাকবে? ইলেকট্রন থাকবে। তাহলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, তাদের চার্জও সমান, তাহলে যেহেতু একটা আরেকটার বিপরীত, তাহলে মোট চার্জ কত হবে? মোট চার্জ 0 হবে। তাহলে পরমাণুটা কি হলো? বিদ্যুৎ নিরপেক্ষ। এখন স্বাভাবিক অবস্থায় তাহলে আমরা বলতে পারি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এখন কোনোভাবে যদি কোনো কারণে যদি বাইরের কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে সরিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু আর ওই পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ থাকে না। কেন থাকে না স্যার? তখন প্রোটন সংখ্যা আগের মতো রয়ে গেল, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটি কমে গেল। তাহলে ওই পরমাণুটাতে তখন কি হয়? একটি পজিটিভ চার্জ বেশি থাকলো, তখন এটা পরমাণুটি ধনাত্মক চার্জে চার্জিত হবে। একইভাবে আমরা যদি ঋণাত্মক চার্জও কি করতে পারি? আহিত করতে পারি। কিভাবে? বাইরে থেকে যদি কোনো ইলেকট্রন যদি আসে, তখন কিন্তু ঋণাত্মক চার্জের পরিমাণ বেশি হয়, তখন পরমাণুটা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। এখন এই পরমাণুর চার্জ, অর্থাৎ আমরা চার্জ পেলাম একটা ধনাত্মক চার্জ, একটা কি পেলাম? ঋণাত্মক চার্জ।
ঘর্ষণের পর দুটি বস্তুকে যখন ঘর্ষণ করা হয় পরস্পরের সাথে, তখন একটি বস্তুতে ধনাত্মক চার্জ হলে অপর বস্তুতে হবে ঋণাত্মক চার্জ। এটা নির্ভর করে তাদের ইলেকট্রন আসক্তির উপর, অর্থাৎ যার ইলেকট্রন আসক্তি বেশি সে আগে ইলেকট্রনটা নিবে, তখন সে ঋণাত্মক চার্জে চার্জিত হবে এবং অপর বস্তুটি হবে কি ধনাত্মক চার্জে চার্জিত। এখন আমরা চার্জ তাহলে দুই রকম পেয়ে যাই, একটি হলো ধনাত্মক চার্জ, আরেকটি হলো ঋণাত্মক চার্জ। এখন দুইটা চার্জ যদি ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ হয়, তখন তাদের মধ্যে আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? সমধর্মী চার্জ, তাই তারা বিকর্ষণ করবে, বিপরীত দিকে সরে যাবে, অর্থাৎ এখানে কাজ করবে কি বল? বিকর্ষণ বল। তাদের মধ্যে কি হবে? বিকর্ষণ বল কাজ করবে। একইভাবে দুটি নেগেটিভ চার্জ যদি আমরা দিই তারা পরস্পর থেকে, তাহলে কি হবে? তারাও এক্ষেত্রে দূরে সরে যাবে। তাহলে একই রকম চার্জ বা সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর যদি দুটি বিপরীত ধর্মী চার্জ হয়, যেমন একটি পজিটিভ চার্জ আর একটি নেগেটিভ চার্জ, তাহলে তারা কি করবে? একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে আমরা বিকর্ষণ দ্বারা বুঝবো চার্জ দুটি বস্তু যদি রাখা হয়, একটি বস্তু আরেকটা বস্তুকে যদি বিকর্ষণ করে, তখন আমরা বলবো যে বস্তু দুটিতে একই রকম চার্জ আছে। আর যদি আকর্ষণ করে তাহলে বলবো দুটি বস্তুতে চার্জ কিন্তু ভিন্ন, একটাতে ধনাত্মক চার্জ থাকতে পারে, অপরটিতে ঋণাত্মক চার্জ থাকতে পারে। অবশ্য আকর্ষণের বেলা আরেকটি বিষয় আছে, একটি চার্জিত বস্তু কিন্তু অচার্জিত বস্তুকে আকর্ষণ করতে পারে। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কুলম্বের সূত্র। কুলম্ব চার্জের, দুটি চার্জের মধ্যে বলটা কিরকম হবে সেটার উপর ব্যাখ্যা দিয়েছেন। দুটি চার্জ রাখা হলো, একটি চার্জ হলো Q1 আর একটি চার্জ হলো কত? Q2। তারা d দূরত্বে অবস্থিত। এখন এই যে তাদের মাঝে আকর্ষণ বল হতে পারে, কিন্তু বিকর্ষণ বল হতে পারে। যদি তারা পজিটিভ হয় দুইটাই, তাহলে সমধর্মী চার্জ, তাহলে কি হবে? বিকর্ষণ বল হবে। যদি একটি পজিটিভ থাকলো অপরটি নেগেটিভ দিল, তাহলে তাদের মধ্যে কি বল কাজ করবে? আকর্ষণ বল কাজ করবে। এখন বল আকর্ষণধর্মী হোক বা বিকর্ষণধর্মী হোক, এটা নির্ভর করবে এই তিনটি বিষয়ের উপর, আধান দুটির পরিমাণের উপর। দেখো, আধান দুটির পরিমাণ যদি বাড়ে আকর্ষণ বল বাড়বে। এজন্য কুলম্ব বলেছেন যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে আধানের মান যত বাড়ানো হবে গুণফল তত বাড়বে, তখন বলের মানও বাড়বে। আবার আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপরে, অর্থাৎ দূরত্ব যত বাড়বে, এখানে কিন্তু উল্টো ঘটনা, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক। অর্থাৎ দূরত্ব যদি বেড়ে যায় তাহলে বলের মান কমে যাবে। আরেকটি হচ্ছে যে আধান দুটি যে মাধ্যমে অবস্থিত, মাধ্যমের উপর কিন্তু এই বলের মানটা কি করবে? নির্ভর করবে। তাহলে কুলম্বের সূত্রটা আমরা কি বলতে পারি? কুলম্বের সূত্রে আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে হবে। তোমাকে বলতে হবে কিন্তু নির্দিষ্ট মাধ্যমে, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল অথবা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। তারপরে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক। আর এই বলটা আধান দুটির সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে কুলম্বের সূত্র হচ্ছে যে যদি চার্জ দুটির মান বাড়ানো হয় তাহলে বলের মান বাড়বে, দূরত্ব যদি বাড়ানো হয় বলের মানটা কমে যাবে। এবারে আমরা আরেকটা বিষয় আছে যে এই কে বলা হয়
সমানুপাতিক ধ্রুবক, এটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক। এখন আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখো, আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি, সেখানে দুটি গোলকের আকার একই, অর্থাৎ ব্যাসার্ধ একই। এদের মধ্যে প্রথমটিতে আছে +20 কুলম্ব চার্জ আর দ্বিতীয়টিতে আছে +20 কুলম্ব চার্জ। এরা পরস্পর থেকে 0.6 মিটার দূরে অবস্থান করে। আমাদের প্রথম প্রশ্ন তো ক নাম্বারে দিলাম আধান কি, খ নাম্বারে আছে ঘর্ষণে কেন বস্তু আহিত হয় সেটা বুঝিয়ে নিব। তো গ নাম্বারে আধান দ্বয়ের মধ্যাকার বলের মান কত। ঘ নাম্বার আধান দ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলের মানের কি পরিবর্তন হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো ক খ তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তারপর ক নাম্বারটা আমি একটু বলে ফেলি। পদার্থের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে যে আধান। আর কেন বস্তু আহিত হয়, দুটি বস্তু যখন একে অপরকে ঘর্ষণ করা হয় তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সেটা অপর বস্তু থেকে কি করে, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানে আহিত হয়, আর অপর বস্তুটি ধনাত্মক আধানে আহিত হয়। এবার আসি গ নাম্বার, যেটা আমরা কুলম্বের সূত্রের প্রয়োগ করে অঙ্কটা করব। দেখো, এখানে চার্জ দিছে, এখানে +20 কুলম্ব, তাই Q1। তারপরে Q2 হচ্ছে যে +30 কুলম্ব। মধ্যবর্তী দূরত্ব d সমান 0.6 মিটার। আর কুলম্ব ধ্রুবক তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তার সূত্র আমরা জানি F সমান K × Q1 Q2/d²। এবারে যে মানগুলো আছে এখানে সবগুলো মান তোমরা দেখে দেখে বসিয়ে দাও, দিলে ফলাফল আসে 1.5 × 10⁻13 নিউটন। তাহলে আমরা গ নাম্বারটা সমাধান করলাম। এখন তোমাকে যদি আমি বলতাম চার্জ দুটির মধ্যে কোন ধরনের বল, আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে, তাহলে যেহেতু একই রকম দুটি চার্জ, তাহলে তুমি বলবে বিকর্ষণ বল কাজ করবে। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর করব। দেখো, এখানে আধানদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে এদের মধ্যে আধানের স্থানান্তর ঘটবে। গোলক দুটির আকার সমান হওয়ায় উভয়ের আধান সমান না হওয়া পর্যন্ত স্থানান্তর ঘটবে। দেখো, উভয় বস্তুর তখন পরিবর্তিত চূড়ান্ত আধানের মান হবে, তুমি আধান দুটাকে যোগ করবে, তারপরে 2 দ্বারা ভাগ করবে, তাহলে আমাদের আসলো 25 কুলম্ব। অর্থাৎ আমাদের প্রতিটি চার্জের এখন মান হলো কত, Q1 প্রাইম এবং Q2 প্রাইম ধরলে মান হবে 25 কুলম্ব। এবার কুলম্বের সূত্র অনুসারে দিয়ে Q1 প্রাইম এবং Q2 প্রাইম আর কে তো কুলম্ব ধ্রুবক এবং দূরত্ব d, এগুলো তো আগের মতোই আছে। বসানোর পর মানগুলো যখন আমরা বসাবো তখন আমাদের F প্রাইম বা বলের মান আসলো 1.5625 × 10⁻13 নিউটন। এখন আমরা গ নং হতে যে মানটা পেয়েছিলাম বিকর্ষণ বল, সে মানটা ছিল 1.5 × 10⁻13 নিউটন। তাহলে আমরা এখানে কি পেলাম, এই F প্রাইমের মানটা গ নং হতে প্রাপ্ত F এর মানের চেয়ে বড়। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, আধানদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের মান পূর্বের তুলনায় কি হবে, বাড়বে। এবারে তোমাদের বাড়ির কাজ। আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন লিখলাম। দেখো, প্রশ্নটাতে তোমরা যে আগের অঙ্কটা করেছো অনেকটাই সেরকম, এখানে শুধু একটু পার্থক্য দেখিয়েছি, সেটা হচ্ছে যে এদের ব্যাসার্ধগুলো দেওয়া আছে, ব্যাসার্ধের পর থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এই
দূরত্বটা একটু ভালোভাবে হিসাব করে তোমরা যদি করো তাহলে দেখবে অনেকটা পূর্বে আমরা যে বোর্ডে যে অঙ্কটা করেছি অনেকটা সেটার মতো রেজাল্ট আসবে। আরেকটি সৃজনশীল প্রশ্ন এখানে আমরা দিয়েছি। এখানে দুটি চিত্র। প্রথম চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে Q1 এবং Q2 এর মান দেওয়া আছে, ডিও দেওয়া আছে দূরত্ব, শুধু বল F1 বের করবে। এবার ঘ নাম্বারের জন্য আমরা চিত্র 2 ব্যবহার করতে হবে, তবে 1 এর মানটাও লাগবে, অর্থাৎ গ নংয়ে যে তুমি F1 এর মানটা বের করছিলে সেটার সহায়তায় তুমি এখানে Q এর মানটা বের করতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।